এখন হ্যাঁ ভোট, গণভোট, গণভোট সংবিধান সম্মত না। আমি ধরেন আপনার বাংলাদেশের যারা সংবিধান বিশেষজ্ঞ, ডক্টর সাদিন মালিকের কাছে যান, ডক্টর কামাল হোসেনের কাছে যান, আরো 2-4 জন, বেশি মানুষ তো বেঁচে নেই, 2-4 জন যারা আছেন, এরা সব মঞ্জুল মোর্শেদের কাছে যান, সবাই বলবে যে বিএনপির যে স্ট্যান্ডটা, শপথ না নেওয়াটা, এটাই হচ্ছে সংবিধান সম্মত। দেখছেন নতুন বাংলাদেশ। দর্শক, আমন্ত্রণ আপনাদের সবাইকে। নতুন বাংলাদেশের আয়োজনে আপনারা জেনে থাকেন আমরা সমসাময়িক রাজনীতি নিয়ে কথা বলে থাকি। প্রতিদিন রাজনৈতিক অঙ্গনে যেসব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়, সেই বিষয়গুলো নিয়েই একটা সুন্দরভাবে আলোচনা করবার চেষ্টা করি যারা রাজনীতি বিশ্লেষক, রাজনীতির সঙ্গে সম্পৃক্ত অথবা এই বক্তব্যগুলোর সাথে সরাসরি যারা জড়িত। এই বিষয়গুলো নিয়েই আমরা আলোচনার টেবিলে বসে সমাধান খুঁজবার চেষ্টা করি। একে অন্যকে রাজনৈতিক যে তীর অথবা আঘাত করে, সেই জায়গা থেকে আমরা একটা আলোচনার একই জায়গায় আসার চেষ্টা করি, এমন একটা পয়েন্টে আসার চেষ্টা করি যেটা আসলে সাধারণ মানুষকে রাজনীতির যেই অংশ অথবা রাজনীতির যে ন্যারেটিভ, সেই জায়গা থেকে মানুষের বোধগম্য হয় আলাপ আলোচনাগুলো। আজকে আমাদের নতুন বাংলাদেশের আয়োজনে যথারীতি 2 জন অতিথি আছেন। আমাদের সঙ্গে আছেন অ্যাডভোকেট সৈয়দা আশরাফি পাপিয়া, বাংলাদেশ সুপ্রিম কোর্টের রাজনীতি বিশ্লেষক। সেই সঙ্গে আছেন ফরিদুল হক, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আর পুরো আয়োজন জুড়ে দর্শক আমি জান্নাতুল কলি আপনাদের সঙ্গে থাকবো। এবং আজকে আলোচনার যে বিষয়, সেটি হচ্ছে জুলাই সনদ, গণভোট নিয়ে কেন এত উদ্বেগ। শুরুতেই আমি একটু ফরিদুল হক আপনার কাছে যেতে চাই। গণভোটের রায় অবশ্যই বাস্তবায়ন করতে হবে, এই কথা প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন। একই সঙ্গে তিনি বলেছেন, রাজনৈতিক স্বার্থে গণভোট এবং জুলাই সনদকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এমন ব্যক্তিদের প্রশ্রয় না দিয়ে জনগণের প্রতি প্রশ্রয় না দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি জনগণের প্রতি। বলেছেন, কিছু ব্যক্তি এবং রাজনৈতিক দল এখন গণভোটকে ভিন্ন পথে পরিচালিত এবং দেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য বিশৃঙ্খলার চেষ্টা করছে। একটু আপনি বলবেন যে এই যে পরিষ্কার করে যখন প্রধানমন্ত্রী বলছেন যে জুলাই সনদ এবং গণভোটের প্রত্যেকটা বিষয়কে প্রধানমন্ত্রী বা রাজনৈতিকভাবে এবং দেশের যে নিয়ম আইন মেনে সেগুলাকে পরিচালনা করা হবে, তারপরেও এই যে জটিলতা, একই সাথে কেউ কেউ সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, এই তীরটা কাদের দিকে? জি, ধন্যবাদ আপনাকে। আইন মেনে শব্দটা বলছেন বোধহয় আপনি। সংবিধান, গণভোট কোনো আইন এবং সংবিধান মেনে হয়নি। সংবিধান, গণ অভ্যুত্থানও হয়নি এবং জুলাই সনদও কোনো আইন মেনে হয়নি। এটা হচ্ছে একটা এক্সট্রা কনস্টিটিউশনাল সিচুয়েশনে আমরা ছিলাম গণ অভ্যুত্থানের পরে। তো গণভোটের কথা উনি বলেছেন, এটা ভালো, গণভোট মানবেন। তো গণভোট মানলে গণভোটের প্রথম রায়, গণভোটে তো জনগণের রায়, গণভোট তো মূলত জনগণের রায়। প্রথম রায় হচ্ছে সংবিধান সংস্কার পরিষদ গঠন করা। সেটা যদি গঠন করেন তাহলে তো উনি রায় মানছেন। এখন সংবিধান সংস্কার পরিষদে তো বিরোধী দলের সদস্যরা শপথ নিয়েছে, কিন্তু উনি সহ সরকারি দলের সদস্যরা শপথ নেননি। এখন কে রায় মানছে, কে মানছে না, এটার বিচার জনগণ করুক। যেহেতু রায়টা জনগণের, গণরায়। আমরা তো মনে করি যে সরকারি দল এটা নিয়ে গড়িমসি করছে, কিংবা এটাকে কি বলে হাইকোর্ট দেখানোর চেষ্টা করছে, আমরা এটা দেখতে পাচ্ছি। তো এখন আর জুলাই সনদের প্রশ্ন, গণভোটের প্রশ্ন, জুলাই সনদের প্রশ্নটা আলাদা। জুলাই সনদের ব্যাপারে যেটা হয়েছে যে জুলাই সনদ ওনারা বলছেন অক্ষরে অক্ষরে পালন করবেন, কিন্তু আমরা ইতিমধ্যে দেখলাম বেশ কয়েকটা জায়গায় ওনারা বাতিল করে দিয়েছেন। সুপ্রিম কোর্টের সচিবালয় ওনারা আদৌ করবেন কিনা এটা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে, কারণ ওনারা বলছেন যে আরও ভালো সচিবালয় করবে। তা আরও ভালো সচিবালয় মানে আমি ঠিক বুঝতে পারি না বিষয়টা, যে আরও ভালো মানে কি, যে এই সচিবালয়টা আমরা কি বলে বঙ্গোপসাগরের মাঝখানে নিয়ে করব, খুবই সুসজ্জিত সুপরিকল্পিত জায়গায়, এরকম সচিবালয় তো অলরেডি ফাংশন করছিল। কিংবা ধরেন পুলিশ কমিশনের যে অধ্যাদেশ, সেটাকে বাতিল করে দেওয়া হয়েছে। এরপরে এগুলো সবগুলো জুলাই সনদের ভেতর থেকে বলতেছি, আমি বাইরেরগুলো বলছি না, যেগুলোতে আবার ওনাদের নোট অফ ডিসেন্ট নাই, ওনারা যেগুলো মেনেছেন। তথ্য অধিকার আইন, এগুলো ইভেন মানবাধিকার কমিশন, এগুলো ওনারা মেনেছিলেন, কিন্তু এগুলো বাতিল করে দিয়েছেন। এখন প্রশ্নটা হচ্ছে যে আমি ধরে নেই তর্কের খাতিরে যে সবগুলো ওনারা মানবেন, এবং ওনারা সব বারবার একটা জিনিস বলছেন যে আরও ভালো করব। তার মানে ইতিমধ্যে যেটা আছে এটা খারাপ না, এটা মোটামুটি ভালো কিংবা কম ভালো, ওনারা আরও বেশি ভালো করতে চান।
তো যে কোনো ভালো তো রাতারাতি হয় না, ওনারাই বারবার বলেছেন, এটা ধাপে ধাপে হয়। তাহলে বিরোধী দল অপেক্ষা কেন করতে পারছে না? এখন যতটুকু ভালো আছে সেই ভালোটাকে আপনি যখন বাতিল করে দিলেন তখন স্বাভাবিকভাবে একটা সন্দেহ তৈরি হলো। আপনি মুখে বলছেন আরো ভালো করবেন, মানে সন্দেহ করবার জন্য তো অনেকটা সময় দেবার প্রয়োজন। মানে এখানে সময়, আমি ওটাই বলছি, এটা একটা ইনফরমেশন আছে, ইন্টারেস্টিং একটা ইনফরমেশন আছে। আপনি মুখে সামনে এসে বলছেন আরো ভালো করব, মিডিয়াতে বলছেন, কখনো কখনো পার্লামেন্টে বলছেন, কিন্তু যে পার্লামেন্টারি বিশেষ কমিটি করা হয়েছিল 133টা অধ্যাদেশ নিয়ে, ওইখানে ওনারা যে কমেন্টসগুলো করেছেন ওইগুলো হচ্ছে ইন্টারেস্টিং। ওইখানে কমেন্টসটা ওনাদের হচ্ছে এটা যে যেই ইস্যুগুলো সরকারের ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করে কিংবা জবাবদিহিতার আওতায় আনে, যে অধ্যাদেশগুলো সেগুলো ওনারা বাতিল করেছেন, যেগুলো আনেন না সেগুলো ওনারা রেখেছেন। যেমন আমি আপনাকে একটা জিনিস উদাহরণ দেই, যে কি যেন একটা ইবেল সিস্টেম কয়েকদিন আগে প্রধানমন্ত্রী বগুড়াতে গিয়ে উদ্বোধন করলেন না, এটা ইবেল সিস্টেম কার জন্য? 9টা জেলা বোধহয় কানেক্ট হলো। কারা কানেক্ট হলো? জজ, জেলা এবং দায়রা জজগুলো, প্রত্যেকটা জেলা, 9টা জেলা থেকে। এখন মানে আমরা একটু জাস্ট তর্কের খাতিরে চিন্তা করি, মানে খুব আইন বিশারদ এবং ধরেন আইনের মধ্যে থেকে, জজ যদি প্রধানমন্ত্রীর আন্ডারে থাকে তাহলে কি প্রধানমন্ত্রীর বাইরে সে রায় দিতে পারবে? এটা তো করার কথা না। বিচার বিভাগ তো স্বাধীন, আমরা যতদূর জানি। জজের তো উনি উদ্বোধন করতেছেন, এটা তো নিম্ন আদালত। প্রশ্নটা হচ্ছে ওইখানে। এবং ইন্টারেস্টিং, ওইখানে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে। ঘটনা হচ্ছে, এটা নিয়ে আমরা প্রশ্ন তুলিনি, এই প্রশ্নটা তোলাটাও আবার ধরেন এখন বেশ জটিল হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এটা বোধহয় আরো কঠিন হবে সামনে। জজের কি ভবন, উনি ইবেল সিস্টেম একটা, উনি যখন উদ্বোধন করছেন, ওনার ঠিক ডান পাশে ওনার স্ত্রী, আমাদের সকলের সম্মানিত ডক্টর জুবাইদা রহমান বসা ছিলেন। উনি কোন প্রোটোকলে ওখানে বসা ছিলেন আমি জানি, ওটা একটা রাষ্ট্রীয় প্রোগ্রাম। তো ব্যাপারটা হচ্ছে এখানে দুইটা প্রশ্ন। একটা হচ্ছে যে এই যে নিম্ন আদালতকে ধরেন আপনি আইন মন্ত্রণালয়ের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে যদি চালান, এই নিম্ন আদালত কোনোভাবেই আপনার আলাদা বিচারক প্রধানমন্ত্রীর নেতৃত্বে চলছে, মানে এটা কি প্রধানমন্ত্রীর প্রধান তো এখানে আইন মন্ত্রণালয় তো নির্বাহী বিভাগের অধীনে, তো প্রধানমন্ত্রীর অধীনে। তো এইটাই তো জায়গাটা। এই জন্য যখন আপনি আলাদা সচিবালয় করবেন সুপ্রিম কোর্টে, তখন এটা সুপ্রিম কোর্টের অধীনে চলে যাবে। এইটাই তো প্রশ্নটা। এইটা একদম বেসিক জায়গা, যে আপনি ডেমোক্রেসিতে রাষ্ট্রের তিনটা যে প্রতিষ্ঠান, প্রধান তিনটা প্রতিষ্ঠান, আইন বিভাগ, বিচার বিভাগ এবং হচ্ছে শাসন বিভাগ, তিনটা আলাদা থাকবে। কিন্তু আমাদের এখানে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে এই তিনটা এক জায়গাতে আছে। এবং প্রতিষ্ঠানগুলো, যে প্রতিষ্ঠানগুলোর প্রধানত কাজ হচ্ছে আইন বিভাগ যে অনুযায়ী তাদেরকে তৈরি করবে অথবা সংবিধান তাদেরকে যে অনুযায়ী নির্দেশ করবে, সেই অনুযায়ী তারা নির্বাহী বিভাগের উপরে নজরদারি রাখবে। ওইগুলো আসলে আমাদের এক বিভাগের অধীনে। আমরা একটু আশরাফি পাপিয়াপার কাছে শুনি। উনি তো একজন বাংলাদেশ সুপ্রিম কোর্টের উনি সরাসরি সংযুক্ত, সেই সাথে রাজনীতি বিশ্লেষক। একটু আমাদেরকে বলবেন সৈয়দা আশরাফি পাপিয়া, বাংলাদেশের এখন যে অবস্থা, বিরোধী দলের যেই অবস্থান, শঙ্কা, সবকিছুকে মিলে, এবং যেই কথা এখন আপনার সহ আলোচক বললেন ফরিদুল হক, যে বিচার বিভাগ কি কোনোভাবে সরকার বা সরকারের দ্বারা প্রভাবিত হতে পারে কিনা, হলে সেটা উচিত কিনা, একই সাথে গণভোট এবং জুলাই সনদ নিয়ে জনমানুষের মধ্যে যেই বিভেদ তৈরি হয়েছে, সরকার বলছে ওনারা অক্ষরে অক্ষরে পালন করবেন, আবার প্রতিনিয়তই আসলে আলাদা ব্যাখ্যা দেবার চেষ্টা করছেন বিরোধী দল। আসলে এই জায়গাতে সহাবস্থান কোথায় এসে মিলতে পারে? আসলে এখানে ব্যাপার হচ্ছে কি, জুলাই সনদ নিয়ে রং মেসেজ যেদিন থেকে জুলাই সনদ ঐক্যমত কমিশন তৈরি হয়েছে এবং ঐক্যমত কমিশনের অধীনে সকল রাজনৈতিক সংগঠনগুলা মিটিংয়ে গেছে, বাইরে এসে ভিতরে ঠিকই তারা আলোচনা করে জামাত ইসলাম, বাইরে এসে একটা বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করে। দি অলওয়েজ জুলাই সনদকে নিয়ে একটা ঘোলা পানিতে মাছ শিকার করার বিভ্রান্তিকর তথ্য যদি দিয়ে থাকে, তাহলে সেই তথ্য আমি বলে ফেলি। বিভ্রান্তিকর তথ্য কিভাবে প্রদান করছে দেখেন, যে ভিতরে যা হচ্ছে বাইরে এসে একটা ঘোলা পানিতে মাছ শিকার করার ব্যাপক প্রচেষ্টা। যেমন ধরেন পিয়ার পদ্ধতি, পিয়ার পদ্ধতিতে ভিতরে আলোচনা হচ্ছে, আপনি দেখেছেন তখন তারা গোটা বাংলাদেশ ব্যাপী কিন্তু কর্মসূচি দিয়ে ফেলেছে 64টা ডিস্ট্রিক্টে এবং 460টা উপজেলাতে। তারা মিছিল মিটিং সবকিছু কিন্তু করে ফেলেছে পিয়ার পদ্ধতি নিয়ে। হয়ারেজ আলোচনার টেবিলে কিন্তু তখন পর্যন্ত কন্টিনিউ করছে, রিজেক্টও হয়নি, আবার এটা নিষ্পত্তি হয়নি। তাহলে চলমান একটা প্রক্রিয়াকে নিয়ে যখন স্ট্যান্ডবাজি করতে যায়, তার মানে কি, এটা অন্তর্বর্তীকালীন সরকারের নিয়োগকর্তা, যেহেতু ওনারা নিয়োগকর্তা, ওনারা এটা উনি নিজেই বলেছেন, তো স্বাভাবিক কারণে একটা থ্রেট এবং আলটিমেটাম এবং চাপের ভিতরে রাখা ডক্টর ইউনূস সরকারকে, এটা ওনারা খুব ভালো বুঝেন এবং ভালোভাবেই এটা 1.5 বছর আমরা দেখেছি যে তারা চমৎকারভাবে এটা উপস্থাপন করেছে। এখন হ্যাঁ ভোট, গণভোট সংবিধান সম্মত না, আমি
ধরেন আপনার বাংলাদেশের যারা সংবিধান বিশেষজ্ঞ ডক্টর সাদিন মালিকের কাছে যান, ডক্টর কামাল হোসেনের কাছে যান, আরও 2-4 জন, বেশি মানুষ তো বেঁচে নেই, 2-4 জন যারা আছেন এরা সব মঞ্জুল মোর্শেদের কাছে যান, সবাই বলবে যে বিএনপির যে স্ট্যান্ডটা, শপথ না নেওয়াটা, এটাই হচ্ছে সংবিধান সম্মত। এখন সংবিধান সম্মত কেন হবে? এনসিপি এবং জামাত ইসলামের যে সংবিধান ছাড়াই তো দেশ চলল, তো সংবিধান সম্মত কেন হবে? অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচিত সরকার না, জনগণের সমর্থনে একটা সরকার। অতএব সে অর্ডিন্যান্স জারি করে রাষ্ট্র পরিচালনা করার এখতিয়ার তারও ছিল, বিগত আমলে যারা এরকম অন্তর্বর্তীকালীন আসছে তারাও করছে। কিন্তু আপনি যখন নির্বাচিত হয়ে যাবেন, নির্বাচিত হয়ে যাওয়ার পর আপনার সামনে যে কেতাবটা আছে সংবিধান, এই কেতাবের যে পরিবর্তন না করা পর্যন্ত আপনি এটা মানতে বাধ্য। সংবিধান এমপি হয়ে যাওয়ার পর, এমপি না হয়ে আপনি রাস্তাঘাটে আমি ঘুরে বেড়ালাম, বক্তৃতা দিয়ে বেড়ালাম, যা খুশি তাই বললাম, তখন সংবিধান বহির্ভূত অনেক কথাই আমরা বলেছি, বলা যায়, বলাটা জায়েজ। কিন্তু আমি যখন এমপি হয়ে যাব তখন আমার সীমারেখাটা একটা গণ্ডির ভিতরে পৌঁছাবে এবং সেই গণ্ডিতে কি কি আছে সেভাবে যাবে। কার্যপ্রণালী বিধি দ্বারা স্পিকার পরিচালনা করছেন সংসদ। এখন ওইখানে আমি কি যারা পার্লামেন্ট মেম্বার আছেন তারা ইচ্ছা মতো, যাত্রার মতো 2-4টা ঘটনা ঘটাইছে, রাজনৈতিক স্লোগান সেই জায়গা থেকেই কি প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন যে গণভোট এবং জুলাই সনদ নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় দেওয়া হবে না। হ্যাঁ, এখানে আরেকটা কথা যে বলল ফরিদ, এটা আমি তীব্রভাবে আপত্তি জানাচ্ছি যে রাষ্ট্রীয় প্রোটোকলে জোবায়দা রহমান কেন ওখানে উপস্থিত। দেখেন ওইখানে হচ্ছে জোবায়দা রহমান সাহেবের দাদা শ্বশুরের বাড়ি, কিন্তু ওই বাপের বাড়িতে যে তারেক সাহেবের বাবার বাড়ির পুরাতন যে পিত্রালয়, সেইখানে যাবেন, থাকবেন, একবেলা খাবেন, এটাই কিন্তু একটা প্রোগ্রাম ছিল, পাশাপাশি রাষ্ট্রীয় প্রোগ্রাম। এখন যেহেতু ওই প্রোগ্রামে সপরিবারে ওনারা গেছেন, স্বাভাবিক কেন ওইখানে আর ওনারা বিচ্ছিন্ন হননি, ভাগাভাগি হননি। এখন রাষ্ট্রীয় যে কোনো প্রোগ্রামে আমরাও কিন্তু গেছি কার্ড নিয়ে, ইনভাইটেশন কার্ড আমাদেরকে দিচ্ছে, আমরা গেছি। তো সেখানে উনি যদি যারা আয়োজন করেছেন, আয়োজন দাতাদের দ্বারা আমন্ত্রিত হন, তাহলে উনি তো অনাহত না, উনি তো আগন্তুক না, উনি তো আনএক্সপেক্টেড গেস্ট না, তাই না? তো এই যে এখন থেকে দৃষ্টিভঙ্গিগত যে ব্যাপারগুলো, আমি যদি আমন্ত্রিত হই ফরিদের সম্মেলনে তো আমি যেতে পারি এনসিপির, আর যদি আমন্ত্রিত হয় না হলে তো আমি উপযোজক হয়ে যাব না, তাই না? এটা একটা ব্যাপার। এখন আরো যে গণভোটের রায় নিয়ে মানুষের ভিতরে প্রচন্ড বিভ্রান্তি আছে, এনসিপি জামাত ছাড়া। সরকার কি পারে কোনো ভোট কাকে দিতে হবে না দিতে হবে ক্যাম্পেইন করার জন্য? এই যে বাংলাদেশ ব্যাংক থেকে 1 কোটি টাকা দিছে গণভোট ক্যানভাস করার জন্য, কি গণভোটের প্রক্রিয়ার সাথে যুক্ত হওয়ার জন্য। তো এগুলো নিয়ে তো আপনারা দেখছেন, আনসার ভিডিপিরা পর্যন্ত গণভোটের ক্যানভাস করছে। একটু আমরা ফরিদ হাসান কাছে জিজ্ঞেস করতে চাই, ফরিদুল হক একটু জিজ্ঞেস করবেন, 1 কোটি টাকা যে এই যে এত টাকা বাংলাদেশ ব্যাংক থেকে দেয়া হলো, এই বিষয়ে আসলে আপনাদের চিন্তা ভাবনা কি? এটা তো রাষ্ট্রের টাকা, এই টাকা এবং বদিউল আলম মজুমদারও পেয়েছেন, এটা একটু জানতে চাই যে রাষ্ট্রের টাকা এভাবে করে খরচ করলো, এর পেছনে মানে আপনাদের মতামতটা কি? আপনারা কিভাবে দেখছেন এই পুরো বিষয়টাকে গণভোটের জন্য? রাষ্ট্রের টাকা ছাড়া গণভোট আপনি আয়োজন করবেন কিভাবে? গণভোট আয়োজন করার জন্য তো টাকা খরচ করা হয়েছে। গণভোটের ব্যাপারটা যেহেতু খুব প্রচার করার জন্য অল্প সময় পাওয়া গেছে, মানুষকে তো জানাতে হবে, এটা নিয়ে তো কোনো সমস্যা না। গণভোটের ক্যাম্পেইনের গণভোটের ক্যাম্পেইন করা আমরা শিখছি হচ্ছে বাংলাদেশে, গণভোটের ক্যাম্পেইন করা শিখছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কাছ থেকে। কিন্তু যে পরিস্থিতিতে বাংলাদেশ ছিল, আপনি যে সময়কার কথা বলছেন, তখন মানে তখন যে অবস্থা ছিল আর 24-এর পরে বাংলাদেশের যে অবস্থা, এই সময় এসেও কি একই রকম ভাবে আমরা যদি চিন্তা করি তাহলে আসলে উত্তরণটা কোথায়? মানে একই রকম ভাবে বলতে আমি বুঝিনি, মানে গণভোটের প্রচার অবশ্যই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করতে পারবেন, অন্য কেউ করতে পারবেন না, এরকম বিষয়টা সেরকম। আমরা তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কাছ থেকে শিখছি যে গণভোটের প্রচার সরকার করে। উনি প্রেসিডেন্ট হিসেবে গণভোটের প্রচার করেছিলেন, গণভোটের পক্ষে চেয়েছিলেন উনি ভোট। আমরা তো এটাই শিখছি, আমরা তো এটাই দেখছি। কেন আপনাকে শুধু ধরেন এটা মুখস্থ শেখা না, এটা প্রেক্ষাপট বুঝতে হবে। এটা বাকশাল পতনের পরে বাংলাদেশ রাষ্ট্রকে পুনর্গঠনের জন্য যে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য যে পদ্ধতি গ্রহণ করা দরকার ছিল,
এইবারও একটা সেকেন্ড বাকশাল এবং ফ্যাসিবাদী ব্যবস্থা পতনের পরে আপনি যে সেকেন্ড যে পুনর্গঠনের যে প্রক্রিয়া, আমরা বহু কিছু তো মানে কি বলে জিয়াউর রহমান সাহেবের ওই সময় থেকে আমরা মানে ধার করেছি তো, এবং এটা আমাদের নিতে হয়েছে, কারণ ওইটা আমাদের ঐতিহাসিক বাস্তবতা। তাহলে এইটা নিয়ে প্রশ্ন তুললে তো আসলে আমি তো মনে করি জিয়াউর রহমান সাহেবের প্রায় বেশিরভাগ উদ্যোগের প্রশ্ন তোলা হয়, কারণ ওই গণভোটের মধ্য দিয়ে ৭৭-এর যে প্রথম গণভোট, ওটার মধ্য দিয়ে উনি ওনার ১৯ দফা সহ ওনার পুরো কার্যক্রমের বৈধতা নিয়েছিলেন জনগণের প্রত্যক্ষ রায় নিয়ে, এবং এটার পক্ষে উনি রেডিও টেলিভিশনে বক্তৃতা দিয়েছেন। আপনি উনি যখন টেলিভিশনে বক্তৃতা দিচ্ছেন, উনি যখন টেলিভিশনে বক্তৃতা দিচ্ছেন তখন ওইখানে কি রাষ্ট্রের টাকা খরচ হচ্ছে না? নিশ্চয়ই খরচ হচ্ছে। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে ব্যাংক থেকে যেটা নেওয়া হচ্ছে এটা সিএসআর, ব্যাংকগুলোর একটা সিএসআর ফান্ড থাকে, হ্যাঁ, তো এইটা ধরেন ব্যাংকগুলো চাইলে দিতে পারে। এখন ওইটার এইটাকে আপনি কেন মিলাই ফেলছে, মানে ওইটা ভালো ছিল এটা খারাপ ছিল এটা এভাবে আমরা কেন দেখছি? তার মানে কি আমরা গণভোট, জুলাই সনদ, জুলাই গণ অভ্যুত্থান, ইন্টারিম সরকার সবকিছু এখন প্রশ্নবিদ্ধ করব? কিন্তু গতকালই সিটি ব্যাংকের চেয়ারম্যান বলেছেন যে তাদেরকে চাপ দিয়ে এই অর্থ আদায় করা। তখন কেন বলেননি? তাদেরকে চাপ দেওয়া হয়েছে, ওরা তখন কেন বলেনি? যদি চাপ দেওয়া হয়ে থাকে কেউ ওনাদেরকে চাপ দেয় সেটা নিয়ে ব্যবস্থা নিবে। এই সরকার এসে সাংবাদিকদের জেল খাটাইছে, এই সরকার এসে মব কালচার ১.৫ বছরে দাঁড় করাইছে, এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার যা ইচ্ছা তাই করছে, যেটা মনে হয়েছে সেটা। না, এটা ঠিক আছে, যা ইচ্ছা তাই করেছে, এটা যদি আমরা ধরে নেই তাহলে এটা ধরেন লন্ডনে গিয়ে নির্বাচনের ধরেন ডেট দিয়ে এসেছে সরকারের লোকেরা, যারা এই লন্ডন মিটিং এর আয়োজন যারা করেছেন, যে সমস্ত প্লেয়াররা, তারা নির্বাচনের আগে এখানে আমেরিকার সাথে চুক্তি করেছে, সেই চুক্তির ব্যাপারে বিএনপিও জানতো, এবং তাদেরকে পরে প্রাইস পোস্ট এনসিপি জানতো না। জামাত জানতো কিনা আমি জানি না, বিএনপি জানতো। এটা শফিকুল আলম সাহেব বলেছেন, প্রেস সেক্রেটারি শফিকুল আলম সাহেব বলেছেন। আচ্ছা, এবং এটার প্রমাণ কি? প্রমাণ হচ্ছে প্রাইস পোস্টিং। আপনি দেখেন তাকে পররাষ্ট্রমন্ত্রী বানানো হয়েছে। কিন্তু আমি যেটা বলার চেষ্টা করছি যে আমাদের একটা বিরতি নিতে হবে, আমি প্রশ্নটা রেখে যাই আপনার কাছে। আমি বলার চেষ্টা করছি যে এই পুরো প্রসেসিংটা কি জানতো না? ভোট তো সাধারণ মানুষ দিয়েছে, নির্বাচনের পদ্ধতি ঠিক হয়েছে ইউকেতে, আপনি যেটা বললেন। আমরা না, আমি নির্বাচনের ডেট নিয়ে এসেছি, আমি ওটা বলছি। নির্বাচনের পদ্ধতি না, নির্বাচনের ডেট নিয়ে এসেছে, কিন্তু ভোট তো সাধারণ মানুষ দিয়েছে। হ্যাঁ, ভোট সাধারণ মানুষ দিয়েছে, এবং সেই ভোটেই তো এই সরকার নির্বাচিত। সেটা নিয়ে তো আমি প্রশ্ন তুলছি না, কিন্তু ঘটনা হচ্ছে যে আপনি এটা লন্ডনে গিয়ে করতে পারেন কিনা, এবং এটার মধ্যে দিয়ে তো বোঝা যায় পুরো সরকার, আমরা এটার কথা বলছি তো, পুরো সরকার বিএনপির নিয়ন্ত্রণে ছিল। এবং ওই দিক থেকে বিএনপি আবার ধরেন প্রথম বিএনপি, এখানে কিন্তু খুব ইন্টারেস্টিং ঘটনা আছে। জুনের 12 তারিখে মিটিং হচ্ছে, মেয়ের ঠিক শেষ সপ্তাহে বিএনপি একেবারে সালাউদ্দিন সাহেবের ভিডিও আছে, বক্তৃতা আছে, আমি আপনাকে দেখাতে পারবো। উনি বলতেছে যে এই লোক কোত্থেকে এসে আমাদের সিকিউরিটি দখল করে নিল, সিকিউরিটি অ্যাডভাইজার হলো, তার নাকি ডুয়েল পাসপোর্ট। তার যদি ডুয়েল পাসপোর্ট হয়, পররাষ্ট্রমন্ত্রীর কি তাহলে ডুয়েল পাসপোর্ট কিংবা বিদেশি পাসপোর্ট লাগে না? বিএনপির পররাষ্ট্রমন্ত্রী হতে গেলে কি এটা লাগে না? শুধুমাত্র ইন্টারিমের সিকিউরিটি অ্যাডভাইজার, মানে এই যে পুরো একটা চক্র কাজ করছে, এটা তো আমাদের বুঝতে অনেক সময় লাগছে, বাংলাদেশের মানুষেরও বুঝতে অনেক সময় লাগছে, ভেতর থেকে যে একটা চক্র এটা কাজ করছে। মানে দেখেন, ওনারাই বিরোধিতা করছেন, আবার ওনারাই এসে তার পক্ষ, তাকে আবার বলছেন না এখন আর আমরা ডিস্টার্ব করবো না, যেহেতু নির্বাচনের তারিখ পেয়ে গেছি। এরপরে ওনাকে আবার হচ্ছে গিয়া পররাষ্ট্রমন্ত্রী বানানো হচ্ছে, বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। আমরা এই বিষয় নিয়ে আবার আপনার কাছ থেকে এই বিষয়ে আপনার মতামত আমরা শুনবো। একটা বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, নতুন বাংলাদেশ দেখছেন, বিরতির পর ফিরছি আবার। আপনারা নতুন বাংলাদেশ দর্শক, আলোচনায় আবারও ফিরতে চাই। অ্যাডভোকেট পাপি, একটু আপনাকে জানিয়ে রাখি, আজকে সংসদে সংসদ সদস্য ফজলুর রহমানের একটি বক্তব্য নিয়ে সংসদে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। ফজলুর রহমান তার বক্তব্যে বলেছেন, মুক্তিযুদ্ধ পরিবারের লোক জামায়াত ইসলামীর রাজনীতি করতে পারে না। তিনি বলেছেন, শহীদ পরিবারের লোক জামায়াত করলে তার ডাবল অপরাধ। আবার এই প্রসঙ্গে সংসদে ক্ষুব্ধ হয়ে জামায়াতের আমির বলেছেন, তিনি এই বক্তব্যের তীব্র নিন্দা জানান এবং বলেছেন, নিজের রাজনৈতিক অধিকার এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য হিসেবে নিজের পরিচয় নিয়ে প্রশ্ন তোলায় তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। সংসদে কার্যবিবরণী থেকে সংশ্লিষ্ট অংশটি বক্তব্য প্রত্যাহারের দাবিও জানিয়েছেন তিনি। একটু আপনি বলবেন যে এই যে নিজের পরিচয় নিয়ে জামায়াতের আমির যেটা বললেন, একই সাথে ফজলুর রহমান তার পরিচয় প্রসঙ্গে যে কথাটা বললেন, একটু আপনার মন্তব্য জানাবেন এই পুরো। আচ্ছা, আপনারটা বলে তারপরে আমি 2-4টা কথা ফরিদের কাউন্টার দেব। এখানে ব্যাপার হচ্ছে কি, যে মুক্তিযোদ্ধা যিনারা একেবারে প্রকাশ্য মাঠে থেকে যারা যুদ্ধ করেছেন এবং মুক্তিযুদ্ধের এই চেতনাটাকে যারা পা থেকে মাথা পর্যন্ত লালন করেন এবং ধারণ করেন, এটার জেনারেল প্রত্যাশা আমাদের সবার, যে মুক্তিযুদ্ধের এবং মুক্তিযুদ্ধকে যেমন অস্বীকার করা যাবে না, মুক্তিযুদ্ধের কোনো প্যারালাল নাই,
মুক্তিযুদ্ধ একটা আনপ্যারালাল জিনিস, এটা সকল রাষ্ট্রের জীবনে আসে না, কিন্তু রাষ্ট্রের আভ্যন্তরীণ স্বৈরাচারকে বিদায় এগুলো বহুত আসে। আপনি থাইল্যান্ডে দেখেন, আপনি নেপালে দেখেন, সারা বিশ্বের বহু জায়গাতে এই ধরনের ঘটনাগুলি ঘটে। তো ফজলুর রহমান সাহেব একজন মুক্তিযোদ্ধা এবং আবেগী মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধার প্রতি, মুক্তিযুদ্ধের প্রতি ওনার এখনো যথেষ্ট আবেগ এবং শানিত তলবাড়ির মতো আবেগ, ধারালো আবেগ। এই আবেগের প্রতি আমি রেসপেক্ট জানাই অবশ্যই। তবে এটা মানুষের জেনারেল প্রত্যাশা যে আমি মুক্তিযুদ্ধ যারা করেছেন এবং মুক্তিযুদ্ধের প্রজন্ম আমরা একটা স্বাধীনতা বিরোধী, যেই যুদ্ধের বিরোধিতা করেছে এবং ক্রিমিনাল অফেন্স করেছে, তো তারা সেই ওই রকম পরিবারের সদস্যরা, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা ওরকম ক্রিমিনাল অফেন্সের সাথে জড়িত দল কেন করবে? এটা একটা স্বাভাবিক জনমনের প্রত্যাশা, সেই প্রত্যাশাটি উনি ওখানে ব্যক্ত করেছেন। আবার জামাত ইসলাম আমির যেটা বলেছেন, তার দলের যেটা স্ট্যান্ড এবং ওনাদের যে অ্যাক্টিভিটি, স্বাভাবিক কারণে ওনাকে তো সেটাই বলতে হবে, কারণ ওনারা কি মুক্তিযোদ্ধা ছিলেন? উনি তো মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেননি। কিন্তু উনি দাবি করেছেন ওনার বাবা করেছেন, মানে উনি মুক্তিযুদ্ধ পরিবারের। আচ্ছা, ওনার বাবা করেছে কি করেনি এটা তো আমরা বলতে পারবো না। এটা মুক্তিযুদ্ধের তালিকায় ওনার বাবা যোদ্ধা হিসেবে আছেন কিনা, যে অনেক মুক্তিযোদ্ধা কিন্তু আবার দেখবেন সনদ দেয়নি, সরকারি সুযোগ সুবিধা দেয়নি, সেরকম ভাবে এলাকায় জনশ্রুতি আছে কিনা এটা তো তদন্ত করে দেখতে হবে। এটা আমাদের ইতিহাস কি, আমরা এই ইতিহাসটা, আমি ব্যক্তিগতভাবে জামাতের আমির সাহেবের পিতার ইতিহাস জানি না। জি, ধন্যবাদ আপনাকে। এটা গেল একটা। দ্বিতীয়ত যেটা বললো ফরিদ, বেশ কয়েকটা কথা বলেছে লন্ডন সফর নিয়ে ওদের গায়ের ঝাল তো প্রথম দিন থেকে। লন্ডন সফরে কি হয়েছে? জামাত ইসলাম ডিসেম্বরে ভোট করতে চায় না, যেহেতু যুদ্ধ অপরাধীদের একটু খারাপ অবস্থায় থাকে 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি, 16 ডিসেম্বর। এই জন্য অলওয়েজ এই 3টা মাস জামাত ইসলাম অ্যাভয়েড করে, যাতে ইলেকশন করতে না হয়, তারা বিব্রত বোধ করে। এখন জামাত ইসলাম এখানে দুটো রাজনৈতিক সংগঠন, জামাত ইসলাম, বিএনপি, এনসিপি। তো এনসিপি জামাত যেহেতু জোট করেই ফেললো, আর বিএনপির সাথেও ছোটোখাটো সমস্ত দল মিলে একটা জোট আছে, তাহলে এই দুটো দলের কোন টাইমে নির্বাচনের একটা সম্মিলিত মতামত থাকতে হবে। এখন জামাত যেহেতু জানুয়ারি ফেব্রুয়ারির আগে নির্বাচন চায় না, আর বিএনপি ডিসেম্বর মধ্যে করতে চায়, তো এটা ইউনূস সাহেব জামাত এবং বিএনপির সাথে কথা বলে বিষয়টা সমাধান করেছেন। আমরা একটু ক্ষমতায় যাওয়া আসা নেওয়া প্রসঙ্গের সাথে সম্পৃক্ত নয়, কোনো ব্যাপার না। আর উপদেষ্টাদের ব্যাপারে যেটা বললেন যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা তো বিএনপিরই ছিল, এটা আমি একবারে দৃঢ়তার সাথে প্রত্যাখ্যান করি। বিএনপির কাছে অন্তর্বর্তীকালীন সরকারের আগে যারা ছিল, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাম দিতে চাইছে, সেই বিএনপি এগুলোতে পাত্তাই দেয়নি, কারণ বিএনপির স্টেট বক্তব্য 3 মাসের ভিতরে নির্বাচন দেন, যারা ক্ষমতা আসবে, এখানে আমার উপদেষ্টা দেওয়ার প্রয়োজনটা কি? জি, ধন্যবাদ আপনাকে। ফরিদুল হক, একটু ভিন্ন প্রসঙ্গে প্রশ্ন করতে চাই আপনাকে। দেশে জঙ্গি আছে, সেটা শূন্যের কোটায় নামিয়ে আনার চেষ্টা করবে সরকার, প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা বলেছেন এই কথা। একটু আমাদেরকে বলবেন যে যেখানে বলা হচ্ছে যে শূন্যের কোটায় নামিয়ে আসা হবে, আবার দেখছি আমরা বিমানবন্দর এলাকা ঘিরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। সংসদ ভবনে আমরা গতদিন দেখলাম যে এক ধরনের বিশেষ সতর্কতা জারি করা হয়েছিল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, যে পুলিশ সদর দপ্তর থেকেই সতর্কতা জারি করা হয়েছে। এই বিষয়গুলো নিয়ে একটু বিস্তারিত কোনো তথ্য দিতে পারেন কিনা? না, আপাতত আমার কাছে বিস্তারিত কোনো তথ্য নেই। তথ্য তো রাষ্ট্রের কাছে থাকবে, গণমাধ্যমের কাছে থাকবে। আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে বিভিন্ন অ্যাঙ্গেল, তথ্যকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখা এবং জনগণের সামনে এটা প্রকাশ করা, এইটা আমার কাছে আছে। সেটা হচ্ছে ওয়ার অন টেররের পরে পৃথিবীব্যাপী মুসলিম দেশগুলোতে জঙ্গিবাদের যে উত্থান, এটা কোনোটাই বিচ্ছিন্ন কিছু নয়। এবং কোন কোন জঙ্গিবাদ আপনার ধরেন কুকিং জঙ্গিবাদ আর কোনটা রিয়েলি জঙ্গিবাদ, এইটা ডিফারেন্সিয়েট ক্রিয়েট করা খুব কঠিন। যখনই যে সমস্ত রাষ্ট্রের উপরে নিয়ন্ত্রণ নেওয়া দরকার হয়েছে, সেখানে জঙ্গিবাদের উত্থান ঘটেছে। যখনই নিয়ন্ত্রণ থাকার পরও যে সমস্ত রাষ্ট্রের সরকারগুলো বিপদে পড়ছে, জঙ্গিবাদের উত্থান ঘটছে। আমরা এরকম বহু স্টেট স্পন্সর্ড জঙ্গিবাদের ঘটনা, গল্প পৃথিবীব্যাপী জানি। কয়েকদিন আগেও শ্রীলঙ্কার একটা ঘটনা প্রকাশ হয়েছে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে জঙ্গিবাদের এই ন্যারেটিভকে কিংবা জুজুকে ব্যবহার করে এখানে ইসলামপন্থী মানুষ, রাজনৈতিক দল এবং ইসলাম ভীরু সাধারণ নাগরিক অ্যাক্টিভিস্ট, তাদের উপরে যেই মাত্রায় জুলুমের পাটাতন তৈরি করা হয়েছিল এবং এই যেই মাত্রায় জুলুমের নিয়ে খেয়াল করে থাকা দরকার, সেটা হচ্ছে যে গুমের প্রথম দিককার শিকার কিন্তু জঙ্গি ইস্যুতে।
জাতীয় নিরাপত্তার প্রশ্নে। সো এই যে ব্যাপারগুলোকে বিচ্ছিন্নভাবে দেখার কোনো সুযোগ নেই। কেন এই প্রশ্নে আমি কেন এই এতগুলো কথা বললাম, এটার একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, আমি যতদূর জানি যে চিঠিটা প্রকাশ হয়েছে সেই চিঠিটা একটা অতীব গোপনীয় গুরুত্বপূর্ণ চিঠি, একটা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ চিঠি, যেটা হচ্ছে রাষ্ট্রের বিভিন্ন দপ্তরের মধ্যে চালাচালি হচ্ছে। সেটা পাবলিকলি কিভাবে আসলো, গণমাধ্যমের কাছে কিভাবে আসলো, নিশ্চয়ই এটা কেউ ফাঁস করেছে। তার মানে হচ্ছে ভেতর থেকে এটা ফাঁস করা হচ্ছে, ভেতরে কিছু একটা কুকিং হচ্ছে। এটা সন্দেহ করার যথেষ্ট কারণ আছে। এবং যখনই বিভিন্ন জায়গাতে বিভিন্ন প্রয়োজন তৈরি হয়, বিপদে পড়ে, তখনই এই ধরনের কুকিংগুলো হয়। আমি একটা একটু, আপনি আমাকে প্রশ্ন করেন, কিন্তু আমি জাস্ট 30 সেকেন্ড একটা রেসপন্স করি একটু, আপা আরও ভালো বলতে পারবেন। ফজলুর রহমান সাহেবকে উনি খুব আবেগী মুক্তিযোদ্ধা বলেছেন। আমি যতদূর জানি উনি মুজিব বাহিনী করতেন। মুজিব বাহিনী আর মুক্তি বাহিনীর মধ্যে একটা পার্থক্য আছে। এই পার্থক্যটা হচ্ছে, আমি জনগণের হাতে ছেড়ে দিলাম, দর্শকদের হাতে ছেড়ে দিলাম, ধন্যবাদ আপনাকে, যে ক্যাথলিক মোর দ্যান পোপ। মুজিব বাহিনী হচ্ছে গিয়ে মুক্তি বাহিনীর থেকে বড় মুক্তিযোদ্ধা। কি মুক্তিযোদ্ধা এটা আমরা জানি। এবং 1986 নির্বাচনের এমপি ছিল। আমাদেরকে একটা বিরতিতে যেতে হচ্ছে আলোচনার মাঝখানে। দর্শক, নতুন বাংলাদেশ দেখছেন, আরো একটা বিরতি, ফিরছি একটু পর। দর্শক, আরো একবার আমন্ত্রণ, আপনারা দেখছেন নতুন বাংলাদেশ। আমাদের অতিথিরা আছেন অ্যাডভোকেট পাপিয়া। একটু আপনার কাছে জানতে চাই, দেশে জঙ্গি শূন্য কোটায় নামিয়ে আনবে সরকার, সেই প্রসঙ্গেই আরো একটি প্রশ্ন। যখন আসলে এই কথা সরকার বলছে, পত্রিকার পাতা আবার ভিন্ন শিরোনাম ছাপছে, বলছে সহজেই মিলছে অবৈধ অস্ত্র, রাজধানীতে 8 রেড জোন, দেশে সক্রিয় শতাধিক ব্যবসায়ী। আবার সারা দেশে শুটারদের সক্রিয় তালিকাও করা হয়েছে, তালিকাভুক্ত 1611 জঙ্গি মাঠে, এই কথাও বলা হচ্ছে। আমরা আসলে বর্তমানে কেমন পরিস্থিতিতে আছি, সরকারের কি অবস্থা? এখানে ব্যাপারটা হচ্ছে কি, সরকার তো মাত্র 2 মাসের সরকার। এখানে আপনি সবসময় দেখবেন যে, যেমন জামাত ইসলামের রাজনীতি যখন নিষিদ্ধ ছিল, তখনও দেখবেন যে জঙ্গি তৎপরতা ছিল, সেটাও ঠিক আছে। আবার একবারে যে জঙ্গি, যাদেরকে জঙ্গির নাম দিয়ে ধরতো, তারা যে সবাই জঙ্গির সাথে জড়িত তা কিন্তু না। আইন অঙ্গনে আমি যেটা দেখেছি, জঙ্গির ট্যাগও লাগাতে হতো। একটা বৈমানিককে জঙ্গির ট্যাগ লাগাচ্ছে, মেরিন ইঞ্জিনিয়ারকে জঙ্গির ট্যাগ লাগাচ্ছে, একটা বড় ব্যবসায়ীকে জঙ্গির ট্যাগ লাগাচ্ছে, লাগিয়ে তাকে হেনস্থা করা হচ্ছে। আর এখন যেটা ব্যাপার, যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, সেখানে শেখ হাসিনা অবস্থান করছে এবং আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ। স্বাভাবিক কারণে বিভিন্ন পলিসি দেশের জন্য যেটা ক্ষতিকর, সেখান থেকে অ্যাপ্লাই তো হবেই। ভারত থেকে শেখ হাসিনা নিজস্ব উদ্যোগে যে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, অস্থিতিশীল রাখার জন্য, এবং বাংলাদেশের স্থিতিশীলতা থেকে গেলে আলটিমেটলি 5 বছরের আগে তো নির্বাচন আর পাচ্ছে না। স্বাভাবিক কারণে বাংলাদেশকে উনিরা সরকার প্রধান থেকেই বাংলাদেশকে অকার্যকর করার বহুবার চেষ্টা করেছে। যে এর মধ্যে কিন্তু আমরা আজকে জানতে পারলাম, সংসদে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন দ্রুতই ভারতীয় ভিসা চালুর প্রক্রিয়া যেটি শুরু হবে। এটি কি আসলে আবার ভারতীয় ভিসার ব্যাপারটা হচ্ছে কি, বাংলাদেশের ডাক্তারদের পেশাদারিত্ব নাই এবং খুব কস্টলি ট্রিটমেন্ট। আপনি স্কোয়ারি বলেন, ইউনাইটেডি বলেন, এভার কেয়ারি বলেন, আর হচ্ছে ওই যে কোনো হাসপাতাল, ল্যাব এইডি বলেন, এক্সপেন্সিভ। কিন্তু যেটা খুব কম খরচে সুলভ মূল্যে প্রপার ট্রিটমেন্টটা, প্রপার রোগটা সেজন্য মানুষ আসলে যেতে চায়। জি, হ্যাঁ, যাচ্ছে মানুষ ভারত, নেপাল, থাইল্যান্ড এবং সিঙ্গাপুর তো একটা বিশেষ শ্রেণীর জন্য, ওইটা তো আমাদের জন্য, মধ্যবিত্ত মানুষের জন্য নয়। আমরা একটু আমাদের আরেক আলোচকের কাছে যাই, একটু ছোট্ট করে একটু জানাবেন এই পুরো বিষয়টি নিয়ে, আসলে বাংলাদেশে এখন আমরা কোন অবস্থানে আছি, ভারতীয় ভিসা খুলছে, সার্বিক পরিস্থিতি। না, ভারতের ব্যাপারটা তো ধরেন একরকম ব্যবসা বাণিজ্য একরকম পাওয়া যাচ্ছে, একরকম খুব গ্রিন সিগন্যাল শুরু থেকে পাওয়া যাচ্ছে। নির্বাচনের সময় বিশ্ব হিন্দু পরিষদের 2 জন নেতাকে বিএনপি নমিনেশন দিয়েছিল, যদিও তারা জিততে পারেনি। এইবার অবশ্য একজন কি বলে যে সাবেক আওয়ামী লীগ নেত্রীকে নমিনেশন দিয়েছে, এবং ওনার সাথে জামাত ইসলাম একটা নন্দী দাদাকে নমিনেশন দিয়ে দিল, সেটাও তুলতে হবে। ওইটা আমি আপা হিন্দু হিসেবে বলছি না, এটা বিশ্ব হিন্দু পরিষদ এবং হচ্ছে যে ধরেন যাদের বিজেপি আরএসএস কানেকশন, আমি সেই অ্যাঙ্গেল থেকে এটা বলতেছি। কানেকশন তো নন্দী দাদারও ছিল, দেখা গেছে যে একসাথে ওনার আত্মীয়, এই যে সুবর্ণা ঠাকুর, ওনার আত্মীয় হচ্ছে পশ্চিমবঙ্গের বিজেপির একজন বড় নেতা, ওনাকে দেওয়া পশ্চিমবঙ্গের ভোট চলতেছে, এই ভোট গ্রহণ, এটার সাথে তো আসলে একটা বড় কানেকশন আছে। সো এবং আবার এবার বিজেপির একজন নেতাকে প্রথমবারের মতো হাই কমিশনার হিসেবে পাঠিয়েছে, পাশাপাশি অলরেডি বিজেপির সাথে দলীয়ভাবে চিঠি আদান প্রদান হচ্ছে। তো এখন এইগুলোর মধ্যে দিয়ে ইন্ডিয়ার ভেস্টেড ইন্টারেস্ট এখানে কি, এগুলো আমরা জানি, এবং বিজেপির বিশেষ করে ভেস্টেড ইন্টারেস্ট কি, এগুলো আমরা জানি। যে একটা ইসলামোফোবিয়াকে চালু রেখে কিভাবে তারা তাদের হিন্দুত্ববাদী রাজনীতি করবে, সেটার একটা ব্যাটেল গ্রাউন্ড তারা ইন্ডিয়াকে, বাংলাদেশকে বানাতে চায়।
জি, ধন্যবাদ আপনাদের দুজনকে। বিজেপি ধন্যবাদ। সাম্প্রদায়িক শক্তি, জামাত ইসলাম সাম্প্রদায়িক শক্তি। সাম্প্রদায়িক শক্তিকে বাংলাদেশের কোনো মানুষ পছন্দ করে না, অলওয়েজ অ্যাভয়েড করবে, অলওয়েজ প্রত্যাখ্যান করবে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই। আর নতুন বাংলাদেশের সঙ্গে যারা ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ। আগামীকাল নতুন বিষয়ে কথা হবে, ভালো থাকবেন সবাই।